আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মুবারক, ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। আমরা ঈদ করার জন্য গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসলেও গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল পরের দিন বুধবার সকালবেলা, কিন্তু আমার আম্মা আমাদের বাসায় ছিলেন, ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলেন। তখন খবর আসছে যে আমার বোনের প্রেগনেন্সি পেন উঠেছে। তাই আমরা মঙ্গলবার রাত 12টার দিকে রওনা দিয়েছি। আর 12টা রাতের জার্নিংটা আমার একটু ভয় লেগেছিল। আমি প্রথমে নিষেধ করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড আমার অবস্থা দেখে চিন্তা করলো যে রাতে উনি টেনশন করবে, সারা রাত ঘুমাতে পারবেন না। তাই রাত্রে রওনা দিয়েছি। রাতের জার্নিংটা সবসময় মোটামুটি সন্ধ্যার দিকে জার্নিংটা করেছি, কিন্তু এত গভীর রাতের জার্নিংটা ফার্স্ট টাইম। খুব ভালো লেগেছিল। মোটামুটি 4 ঘন্টা নোয়াখালী পৌঁছাইছি আমরা। দেখতে পাচ্ছেন রাতের যে রোডের মধ্যে ছোট ছোট রোড ল্যাম্পগুলো ছিল, ওইগুলা রাত্রেবেলা জ্বলে থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। দেখতে না শুধু ওই শান্ত নিরিবিলি পরিবেশটা অন্যরকম। যখন ট্রেনটি যাচ্ছিল তখন রাত প্রায় 3টা থেকে 3:30। আমরা সিগন্যালের মধ্যে বসে আছি গাড়িতে। ট্রেন ক্রসিংটা পার হওয়ার পর আমরা মোটামুটি আমাদের নোয়াখালী জেলার ভিতরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন রাত্রেবেলায় এই লাইটগুলো দেখতে যেমন সুন্দর, এই পরিবেশটা অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে। গভীর রাতে জার্নিংটা। আমরা যখন গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছাই, এবার আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, কারণ আমার বোন অসুস্থ, এই জন্য। তখন বরের আজান দিয়ে ফজরের পরের দিন সকালবেলা 10টার দিয়ে আমার বোনকে হাসপাতালে ভর্তি করানো হয়। দিনের 2:30 বাচ্চা নিয়ে বের হয়। আলহামদুলিল্লাহ, আমাদের সুস্থ বেবি জন্মগ্রহণ করে আমার বোনের, কিন্তু দুর্বল ছিল। এমনি শারীরিকভাবে আলহামদুলিল্লাহ সুস্থই ছিল। তারপর বেবি নিয়ে বের হয়েছে। এখন আমার মেজো আপা বেবিকে রুমে নিয়ে যাচ্ছে। ওরা 2 বোন এত এক্সাইটেড ছিল কখন বেবি নিয়ে আসবে। আমার বোনের আগে 2টি মেয়ে, এখন ছেলে বাবু হয়েছে। এই তো আমাদের ছোট বেবিটি। প্রথম দিন তো কান্না করেনি, সবাই যা টেনশন করছিল। বাচ্চা খুবই দুর্বল, পরের দিন কান্না করতেছে। ওর ছোটো বোন হাসপাতালে বেডে শুয়ে ওকে বাসায় নেওয়া যাচ্ছে না, ও বাইরের কাছ থেকে যাবেই না। হাসপাতালে আম্মুর কাছে বাবুর কাছে থাকবে। দেখতে পাচ্ছেন হাসপাতালের পাশে আমাদের ঈদগাহ মাঠ ক্লিন করা হচ্ছে, ঈদের নামাজ পড়ানোর জন্য। এই সময়টা কখনো বাবার বাড়িতে থাকা হয় না। ঈদের আগে হয়তো গিয়ে একদিন মায়ের সাথে দেখা করে আসি, কিন্তু এবার ঈদের আগে 2 দিন ছিলাম বাবার বাড়িতে। 3 দিনের দিন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ আগামীকাল ঈদ। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির পথ 45 মিনিটের মতো অটোরিকশায় গেলে, আর সিএনজিতে গেলে আধা ঘন্টার মতো। হয়তো অনেকে বলবে এখানে গ্রামের দৃশ্য দেখানোর মতো কি আছে। আসলে আমার এই দৃশ্যগুলো ভিডিও করতে খুবই ভালো লাগে, কারণ এই দৃশ্যগুলো চোখে দেখতে যেমন সবুজে চোখের ক্লান্তি দূর হয়, তেমনি দৃশ্যগুলা ভিডিও করে নিতেও খুবই ভালো লাগে। আমার ছেলেরা সব আমরা রওনা দিয়েছি। এদিক দিয়ে মানুষ কোরবানির গরু নিয়ে যাচ্ছে। অনেকে কিনে রেখে দিয়েছে। যাদের থেকে কিনে তাদের বাড়িতে যখন ঈদের আগের দিন সেই দিন বাড়িতে নেয়। যেমন ঈদের আগের দিন আমাদের গরু, আমার বাবাদের গরু আমার হাজব্যান্ড কিনে রেখে দিয়েছে। ওইটা ঈদের আগের দিন বাড়ি পৌঁছে দিবে। গ্রাম অঞ্চলে বাড়ির সামনে অনেকগুলো ব্রিজ থাকে, এগুলো দেখতে খুব সুন্দর লাগে। আবার এইভাবে মাছ ধরার যে বেয়াল, আপনার কার দেশে কী বলে জানি না, বাঁশের সাঁকো, এগুলো আসলে অনেকে বাইরে থেকে দেখতে পান না। এই ভিডিওগুলো দেখে অনেকে উপভোগ করেন, অনেকের কাছে হয়তো বিরক্তিকরও লাগতে পারে। দেখতে পাচ্ছেন গ্রামের এই সৌন্দর্যটা অনেক 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 সুন্দর লাগে। কার কাছে কেমন লাগে জানি না। গ্রামের বাড়িতে আসার পর আমার গলাটাও একটু গরমে ঠান্ডা লেগে গিয়েছে। আর গ্রামে তো কারেন্ট থাকেই না। এই খড়ের গাদাটা তাদের গ্রাম অঞ্চলে দেখতে খুব সুন্দর লাগে। এখন তো দেখাই যায় না, কারণ আমাদের নোয়াখালী অঞ্চলে যে এলাকাতে আমরা বা আমার শ্বশুর বাড়িটা, তো ওইদিকে গ্রামটা তেমন এখন আর উপভোগ করাই যায় না। সবগুলা বাড়িতে এখন বিল্ডিং এবং কি গরু পালন করা, এগুলো এখন আর হয়ই না। মোট কথা আমাদের নোয়াখালীতে বেশিরভাগ এলাকায়, অথচ চরের দিকে যে অঞ্চলগুলো, ওগুলোর মধ্যে জেলাগুলো, ওগুলোর মধ্যে হয়। রমজানের ঈদের এক আনন্দ কেনাকাটা।
আর কোরবানি ঈদের কেনাকাটার মেন হচ্ছে কোরবানি দেওয়ার আনন্দের মাঝে সবাই আনন্দ খুঁজে পায়। এই তো বাড়িতে চলে এসেছি, আমার শ্বশুর বাড়িতে। আমার শাশুড়ি মা রমজান ঈদের পর আর বাড়ি থেকে যান নাই। উনি আমাদের এদিক দিয়ে ধান এসেছিল এবং কি বাড়িতে কিছু কাজকর্ম ছিল, এই জন্য উনি আর যান নাই, বাড়িতে ছিলেন। এটা আমাদের কোরবানের ঈদের গরু। এটা কিনে নিয়ে রেখেছিল 2 দিন আগে, ঈদের আগের দিন নিয়ে এসে রাস্তার মধ্যে বেঁধে রেখেছে। এটা হচ্ছে আমার ভাই কিনে নিয়েছে আমার বাবাদের কোরবানির গরু। এই তো ঈদের দিন সকালবেলা আমার বড় ছেলে ঈদের নামাজ পড়ে ঘরে চলে এসেছে, আর ছোট ছেলে এসেছে এই তো দুষ্টামি করতে করতে লাফিয়ে ঘরে এসে ঢুকে মার সাথে কোলাকুলি করেছে। ওর বাবা এসেছে গরু নিয়ে যাবে জবাই দেওয়ার জন্য। মানে আমাদের গরুটা এত পাগলা টাইপের ছিল, পাকঘরের দরজাটা ভেঙে দিয়েছে, এখন নিয়ে যাবে কোরবানি দেওয়ার জন্য। গ্রামের এই সৌন্দর্যগুলাই আসলে সবচেয়ে বাচ্চাদের উপভোগ করায়, যে সবাই মিলে কোরবানি দেয়, একসাথে গরু জবাই করে। এখন গরু জবাই করার জন্য নিয়ে এসে রাস্তার মধ্যে বেঁধে রেখেছে আমাদের গরুটা। বাড়িতে অন্য গরুগুলো এখন জবাই দিচ্ছে, কারণ শরীকে দেওয়া হয় অনেকে একটা দেয়, এইভাবে কয়েকটা গরু জবাই হয়। এখানে আরেকটি গরু জবাই হচ্ছে। আমার ছোটো ছেলে এই গরুটা বেশি লাফালাফি করে নাই, তাই কাছ থেকে কিছু ভিডিও নিয়েছে। ওরা খুবই ভয় পায়, গরুদের কাছে দিয়েও যায় না। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দূর থেকে কিছুটা দেখে ঘরে ফিরে এসেছি, কারণ ঘরে কাজ ছিল। আমার ছোটো ছেলে মোবাইলটা নিয়ে কিছুক্ষণ ভিডিও করে নিয়ে এসেছে মার জন্য। এই গরুটাকে এখন কোরবানি দিচ্ছে। এখন আমাদের গরুটাকে শুইয়ে দিয়েছে, কারণ আমাদের গরুটাকে মানে শোয়াইতে পারতেছিল না, এত মানে লাফালাফি করতেছিল, মানে পাগলাটে টাইপের এত ছিল যে। এর মধ্যে নাকি এর আগে একবার মানে ছুটে গিয়েছিল, এই জন্য এটারে ভালো করে সবাই মিলে ধরতেছে। সবথেকে কষ্ট হয়েছিল আমাদের গরুটা জবাই দেওয়ার সময়। এই তো জবাই দেওয়া শেষ। এত লাফাচ্ছে যে সবাই মিলে ওকে চেপে ধরে রেখেছে। এই তো সামনে আমাদের ড্রয়িং রুমে ফ্লোরে প্লাস্টিক বিছিয়ে গরুর পাগুলো আস্তে আস্তে কেটে নিয়ে চলে আসছিল। আর আমার বড় ছেলে, ও তো ঠিক করে মানে কাটতে পারে না, তারপরও প্লাস্টিকের উপর কীভাবে বসে কেটে নেওয়ার চেষ্টা করছে। এই তো কাটাকাটি স্টার্ট হয়ে গিয়েছে। এদিক দিয়ে কিছু মাংস আমাদেরকে রান্নার জন্য দিয়েছে, আর কলিজাটা দিয়েছে আমরা রান্না করে নেওয়ার জন্য। আমি এদিক দিয়ে কলিজাটাকে সিদ্ধ করে নিয়েছি, এগুলো রান্না করে নিব। কলিজাটা ভালো করে ধুয়ে একটু যদি মানে সিদ্ধ না বলক দিয়ে নিয়েছি, এতে করে ব্লাডটা চলে যায়, রক্তটা চলে যায়, খেতে অনেক স্বাদ, মানে রান্না করলে একটু কালারটা সুন্দর হয়। এদিক দিয়ে আমি বোনা খিচুড়ি করবো, ডালটা ভেজে নিয়েছি। আর এই দিক দিয়ে আমি এখানে কলিজা রান্নার জন্য মশলা বসিয়ে দিয়েছি। আর অপর দিকে এদিক দিয়ে মাংসটা কুটা মোটামুটি হয়ে আসছে। এদিক দিয়ে হাড়গুলো এখনও থেকে গিয়েছে, যে লোকগুলো নিয়েছে তারা কাটাকাটি করতেছে, আমি রান্নাঘরে কাজ করতেছি। রান্নাঘরে রান্নাবান্না কাটাকাটির পরে তো সবাই খেতে আসবে, খেতে দিতে হবে। কলিজার জন্য আমি সব মশলা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে একে একে। আসলে গ্রামের লাড়কি চুলা রান্নাটা স্বাদই আলাদা, কার কাছে কেমন লাগে জানি না। আমি মনে করি যে গ্রামের লাড়কি চুলা রান্না অনেক মজাদার। মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি কলিজাটা দিয়ে দিয়েছি। এবার মশলার মধ্যে কলিজাটাকে ভালো করে কষিয়ে নেব। যত বেশি করে আপনি যদি কলিজা রান্নার সময় মশলার মধ্যে কলিজাটা মানে কষিয়ে নিতে পারেন,
তত আপনার কলিজা রান্নাটা মজাদার হবে এবং বাজে কোনো স্মেল থাকবে না। অনেকে রান্না করে কলিজা রান্না, কিন্তু বাজে একটা স্মেল থাকে। এভাবে করলে আপনার কলিজার মধ্যে কোনো স্মেল থাকবে না, বাজে কোনো। আমাদের গ্রামের বাড়িতে গেলে আমি যে ক্যামেরা স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করব সেই সময়টা পর্যন্ত পাই না, হাতে করে যতটুকু করতে পারি। এদিক দিয়ে আমাদের কিছুটা মাংস দিয়ে দিয়েছিল যে রান্নার জন্য, কারণ আমার ছেলেরা এবং কি যারা কাজ করে তাদেরকে কলিজা এবং কি মাংস দিয়ে, বুনা খিচুড়ি দিয়ে বা পোলাও দিয়ে যেবার যেটা করি ওটা দিয়ে আমরা খেতে দিই। এজন্য কিছুটা মাংস প্রথমে দেয়, ওইটা রান্না করে নিই। পরবর্তীতে আমার শাশুড়ি মা বেশি করে মাংস রান্না করে দেন, কারণ ওই রান্নাটা এত মজাদার হয়। আমার শাশুড়ি মার হাতের রান্নাটা প্রায় 1 শরিকের মতোই উনি মাংস রান্না করে দেয়। তারপরে এগুলো বক্স করে রেখে পরবর্তীতে খায়, কারণ ওই তাজা মাংসের স্বাদটা অন্যরকম। এখানে প্রথম যে মাংসটা দিয়েছে, মাংসটা এখন 2-3 কেজির মতো, ওটা হাতে মেখে বসিয়ে দিবে। তাজা তাজা হাতে মাখা এই মাংসের মজাটা আসলে অন্যরকম। আমার শাশুড়ি মা হাতে মেখে দিচ্ছেন, আমি বললাম যে আপনি মেখে দেন। আমি সব মশলা দিয়ে দিয়েছি, এগুলো অল্পগুলা যেগুলো প্রথমে দিয়েছিল ওগুলা উনি মেখে দিচ্ছেন। গ্রামের বাড়িতে আসলে বসে ভয়েস ওভার দিতেও অনেক অসুবিধা হয়, চারদিকে শব্দ, উঠোনে ছেলেমেয়েরা খেলাধুলা করে, অনেক শব্দ আসে। তারপরও ভিডিওটা রেডি করে নিয়েছি। যদি ভালো না লেগে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিক দিয়ে আমার গলার অবস্থাও ভালো না। পরবর্তীতে আমি 3 চুলে ধরিয়ে দিয়েছি, ক্যামেরাতে আসলে অতটা ভালো আসেনি। আমার কলিজা রান্নাটা খুব পারফেক্ট হয়েছিল। দিয়ে আমি বুনা খিচুড়ি বসিয়ে দিয়েছি, আরেক চুলে মাংস রান্না। এইভাবে ঈদের দিনটা কাটিয়ে দিলাম। পরবর্তীতে যখন বটটা রেডি করে নিব, আমি চুলের গরম পানিতে, অনেকে বলে নাকি 30 সেকেন্ড দেয়, বটটা আপনি 5 সেকেন্ডের বেশি উঠন্ত গরম পানিতে রাখবেন না। বটটা এইভাবে যদি আপনি ক্লিন করে নেন, দেখবেন ঝটপট করে আপনার বটটা উঠে যাবে। আমি এইভাবে পানির মধ্যে 3 থেকে 5 সেকেন্ড রেখে রেখে দিয়ে দিয়েছি, ওনারা ক্লিন করে দিয়েছে। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।